স্বাধীনতার ৫৩ বছরে বাংলাদেশের অন্যান্য খাত যতটা এগিয়েছে, স্বাস্থ্যসেবা আশানুরূপ আগায়নি। তারপরেও একটি অন্যতম বড় সীমাবদ্ধতা হচ্ছে যে বাংলাদেশে কিশোর কিশোরীদের জন্য মানসম্মত সেবা বা সহজলভ্যতা সেভাবে তৈরি হয়নি। আমাদের আরোগ্য নিকেতনের আজকের আলোচনার বিষয় কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা। এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন ৩ জন অতিথি। আমরা পরিচয় করিয়ে দিচ্ছি, তবে তারও আগে জানিয়ে রাখি আমাদের এই অনুষ্ঠানটি সহযোগিতা করছে RH স্টেপ ও RHRN। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ফাহিম মুনতাসির জিহাদ, তরুণদের প্রতিনিধি, একই সঙ্গে নবদূতের চেঞ্জ মেকার। আমাদের সঙ্গে আরও আছেন জয়িতা হোসেন, প্রকল্প সমন্বয়কারী, নাগরিক উদ্যোগ। আপনাকে অভিনন্দন। এবং আমাদের সঙ্গে আরও যুক্ত হয়েছেন আবিদুর রহমান, ইন্টার্ন চিকিৎসক, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, মিডফোর্ড হাসপাতাল। আপনাদের তিনজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমেই জয়িতা হোসেন আপনার কাছে জানতে চাইব যে আমরা একটি সিরিজ প্রোগ্রাম করছি যার মূল মধ্যমণি আমাদের কিশোর কিশোরীরা। আমি যদি একেবারে শুরুতে আপনার কাছে জানতে চাই যে কিশোর কিশোরী কারা বা তাদের এইজের লিমিটটা আসলে কত থেকে কত পর্যন্ত, বা আমরা আসলে তাদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টা নিয়ে এত কেন গুরুত্ব দিচ্ছি? ধন্যবাদ আপনাকে এই প্রশ্নের জন্য। আমরা যদি কিশোর কিশোরী কারা সেটা যদি আমরা বলতে চাই, আমরা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO তাদের অনুযায়ী 10 বছর থেকে 19 বছরের যারা আছেন আমাদের, তাদেরকে আমরা কিশোর কিশোরী মূলত বলে থাকি। এবং আমরা যদি দেখি পৃথিবীতে 1.3 বিলিয়ন অ্যাডোলেসেন্ট এখন বর্তমানে আছে, যা 2050 সালের মধ্যে চিন্তা করা যাচ্ছে যে 90% হবে, পার্টিকুলারলি যারা আমরা মিডল ইনকাম অথবা লো ইনকাম কান্ট্রিজ আছি তাদের মধ্যে। তো আমরা বুঝতেই পারছি যে আমাদের অ্যাডোলেসেন্টদের যে পরিমাণ তরুণ না ঠিক কিশোর কিশোরী আছে, তারা আসলে কি পরিমাণ আমাদের এই পৃথিবীতে আছে এবং তাদের আসলে কি পরিমাণ স্বাস্থ্যসেবার দরকারটা প্রয়োজন। আমি যদি আরেকটু বলি যে আমাদের সমাজ ব্যবস্থায় আসলে যেভাবে করে কিশোর কিশোরীদেরকে আমাদের লালন পালন অথবা তাদের গাইডেন্স দেওয়ার কথা, সেটা আসলে হচ্ছে না। এই সময়টাই আসলে আমাদের যে বড় হওয়ার এবং ছোটবেলার যে মধ্যকালটা, এটাই হচ্ছে এই সময়টা। এবং এই সময়টাতে শারীরিক মানসিক কত ধরনের পরিবর্তনের মধ্যে দিয়ে আমাদের যেতে হয়, সেখানে আমাদের গাইডেন্স কিন্তু ওভাবে থাকে না। বরং আমরা যেটা করি সেটা হচ্ছে গিয়ে তাদেরকে অনেক জায়গা থেকে বাধার মুখে ফেলে দিই, রেস্ট্রিক্ট করে ফেলি, এটা করবে না, ওটা করবে না। এটা কিন্তু কেন করবে না, কেন হচ্ছে না, সেটা আসলে আমরা বলছি না, সেটা নিয়ে আমরা কথা বলছি না। তো এটার জন্য আমাদের মনে হয় যে এমন কিছু জায়গা, এমন কিছু প্রতিষ্ঠান থাকা উচিত অথবা এমন কিছু কর্নার থাকা উচিত যেখানে আসলে কিশোর কিশোরীরা যেতে পারে, তাদের কথাগুলো তাদেরকে বলতে পারে এবং তারা যেন তাদেরকে ওইভাবে করে গাইডেন্স বা সেবাটা দিতে পারে। কিন্তু আমি তাও একটু জানতে চাই যে আমার বয়সে, আমি যখন কিশোর ছিলাম বা আপনি যখন কিশোরী ছিলেন, সেই সময়েও কি কখনো টেলিভিশনে বা কোথাও মানে আমাদের ওই বয়সের স্বাস্থ্যসেবা নিয়ে কোনো আলোচনা শুনেছেন? বা এরকম মানে কবে থেকে আসলে আমরা এমন সতর্ক হলাম বা সচেতন হলাম? কিশোর কিশোরীদেরকে নিয়ে অনেক ধরনের অনুষ্ঠানই হতো আমাদের ছোটবেলায়, আমরা দেখেছি। কিন্তু মানে তাদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বেসিক্যালি, তাদের স্বাস্থ্য নিয়ে ওভাবে কোনো কথা কিন্তু আমরা দেখিনি। আমরা এটা দেখা শুরু করেছি হয়তো 2000 সালের পরে কিছুটা দেখেছি, কিন্তু যত সময় যাচ্ছে ডিজিটালাইজেশনের এই সময়টায় হয়তো আমরা আরও বেশি কনসার্ন হচ্ছি। যেখানে আমরা মানসিক স্বাস্থ্য নিয়ে যেরকম কনসার্ন হচ্ছি, সেরকম আমরা চিন্তা করছি যে অ্যাডোলেসেন্ট বয়সে যারা আছেন, কিশোর কিশোরীরা আছেন, তাদের স্বাস্থ্যটা নিয়েও আমাদের এখন চিন্তা করার সময় এসছে। কারণ তারা এত বেশি তথ্য পাচ্ছে এখনকার যুগে, সেটার মধ্যে কোনটা ডিসইনফরমেশন, কোনটা মিসইনফরমেশন, কোনটা অ্যাকচুয়াল ইনফরমেশন, সেটা তারা গুলিয়ে এত মানে ঝামেলা অথবা এত বিপদের মধ্যে তারা চলে যাচ্ছে যে তাদের আসলে এখন আমাদের চোখে পড়ছে, আচ্ছা তাহলে তারা এই স্টেপসগুলো নিচ্ছে কেন নিচ্ছে। তখনই আমরা কনসার্ন হলাম যে না, আমাদের আসলে কিশোর বান্ধব একটা স্বাস্থ্য সেবার যে চিন্তা, প্ল্যানিং কিভাবে দেওয়া যায়, সেটার ব্যাপারে হয়তো আমাদের আরেকটু চিন্তা করা উচিত। আমাদের মনে হয় যে তাদের চিন্তার সীমা, আমরা তরুণদেরকে যেভাবে দেখতাম কিশোর বয়সে, তারা মনে হয় তারুণ্যকে ছুঁয়ে যাচ্ছে, মানে অনেকটা এরকম। এবার ছাত্রদের আন্দোলনে আমরা দেখেছি যে 16 বছরের একজন কিশোর, সে যে চিঠিটি লিখে গিয়েছে, মনে হচ্ছে যে বাংলাদেশের শুধু তরুণ না, তার পরের বয়সের কেউ হয়তো চিঠিটা লিখে রেখে তারপরে তিনি রাজপথে বেরিয়ে গেছেন। ধন্যবাদ আপনাকে। আমি ফাহিম মুনতাসির, আপনার কাছে জানবো যে আপনার পরিচয় আমি জানতে চাই, যে একজন কিশোর হিসেবে আপনি কি করেন, আপনার দৈনন্দিন জীবনের কাজকর্ম কি, আপনার পরিচয়টা আপনি দেন আর কি আমাদের। আমি কম্পিউটার সায়েন্সের একজন স্টুডেন্ট।
আমি যেটা আপনি বলেন যে নবদূত চেঞ্জ মেকার, আচ্ছা। আমার কাজটা হলো মূলত কমিউনিটিতে অ্যাওয়ারনেস বিল্ডিং করা। আমরা কাজ করি আপনার যারা দালিত, পরে সংখ্যালঘু জনগোষ্ঠী আছে তাদের নিয়ে। আমরা 25 জন চেঞ্জ মেকার আছি বিভিন্ন এলাকা থেকে, আমরা একসাথে কাজ করি কমিউনিটিতে যাতে আমরা অ্যাওয়ারনেস বিল্ড করতে পারি। বয়সন্ধিকাল পরে আমরা SRHR নিয়ে আমরা কাজ করি। মানে এই যে চেঞ্জ মেকার শব্দটা যত শক্তিশালী, বা চেঞ্জ মেকার শুনলে যেমন আমরা অনেক কিছু দেখতে পাই যে সে হয়তো রাষ্ট্রকেই বদলে দেবে, মানে এই চেঞ্জ মেকার হতে আসলে কি করতে হয়? মানে এই যে নবদূতের চেঞ্জ মেকার আপনি আসলে কিভাবে হয়েছেন? যেহেতু আমি নাগরিক উদ্যোগের সাথে কাজ করি, ওখানকারই আমাদের দল, আমরা বিভিন্ন চেঞ্জ যেটা বলে যে আমি যদি চেঞ্জ করতে যাই, আমার ওই রাজা মহারাজা হওয়ার দরকার নেই, আমার একটা মাইন্ডসেট হলেই তো যথেষ্ট। আচ্ছা। আমি যদি একটা কিছু চেঞ্জে আনতে চাই, আমি একা তো আর আমার পক্ষে চেঞ্জ করা সম্ভব না, বটেই। কিন্তু আমার দেখতে হবে যে আমার সমস্যাগুলো কি কি, আমার এলাকায় আমার কি হচ্ছে, আমার কমিউনিটিতে আমার বয়সী যারা আছে তারা কি ওই কথাগুলো বলতে পারছে কি না, আমি তাদের ভোকাল হিসেবে কাজ করি সেখানে। মানে তারা কি চিন্তা করছে সেটিও জানা। কারণ আমাদের যেই SRHR বলি বা স্বাস্থ্যসেবার কথা বলি, আমরা তরুণ বয়সে আমরা ওইগুলো অতটা বলতে পারি না। যেমনটা বলেন, আমার বয়সন্ধিকালের কথাই যদি আমি বলি, আমি কাউকে জানাতে পারিনি। তো এইটাকে আমি সেই প্রসঙ্গে আসবো। আমি একটু ছোট করে জয়িতা হোসেন আপনার কাছে জানতে চাই যে এই যে আপনাদের সঙ্গে তো তারা আসলে কোলাবোরেশনে কাজ করছে আর কি, সেক্ষেত্রে এই যে চেঞ্জ মেকার কাদেরকে আপনারা আসলে বলছেন, তাদের ডেফিনেশনটা আসলে কি? আচ্ছা, ও যেটা বললো, ফাহিম যেটা বললো যে সংখ্যালঘুদের নিয়ে কাজ করছি, তার মধ্যে দলিত একটা সংখ্যালঘু আছে, পাশাপাশি আমরা উর্দুভাষীদের নিয়েও কাজ করছি। উর্দুভাষী যাদেরকে আমরা মূলত বিহারি বলে থাকি, ওটা একটু ডেরোগেটরি ওয়ার্ড বলে আমরা উর্দুভাষীটাই বেশি ব্যবহার করে থাকি। আচ্ছা। তাদেরকে নিয়েও আমরা কাজ করে থাকি। তো তারা মিরপুরে আছে এবং দলিতরা বেশি নারায়ণগঞ্জে, মিরপুরে, মোহাম্মদপুরে আছে, কিন্তু আমরা কাজ করি মূলত মিরপুরের যারা আছে তাদেরকে নিয়ে। এদের মধ্যে আমরা 25 জন তরুণ যারা আসলে ভলেন্টিয়ার কাজ করতে খুব ইচ্ছুক এবং তাদের মধ্যে যে স্পৃহাটা আছে সেটা দেখে আসলে আমরা তাদেরকে আমাদের সাথে যুক্ত করি এবং তারা ভলেন্টিয়ার হিসেবে আমাদের সাথে কাজ করছে। তাদের মূলত তারা যেটা করে সেটা হচ্ছে তারা এলাকায়, তাদের নিজেদের এলাকায়, তাদের বন্ধু বান্ধবের মধ্যে তারা সচেতনতাটা তৈরি করার চেষ্টা করে। এবং পাশাপাশি তাদেরকে যে আমাদের ট্রেনিং দেওয়া দরকার অথবা ট্রেনিংটা তাদের যে প্রয়োজন তথ্যগুলো জানার জন্য, সেগুলো আমরা তার পাশাপাশি দিয়ে থাকি। এখন আমরা এতদিন কাজ করে আমরা বুঝতে পেরেছি যে তারা নিজেদের ভয়েসটা নিজেরাই এখন রেজ করতে পারে। এখন আমাদেরকে প্রয়োজন হয় না তাদের দাবিগুলো তাদেরকে সামনে উত্থাপন করে আনার। মানে শুরুতে আপনারা কোঅর্ডিনেট করেছি, এখন তারা নিজেদের মতো করেই তারা তাদের এলাকায় কাজ করতে পারছে। হ্যাঁ, আমরা এখনো তাদের পিছে আছি, তাদেরকে সাহায্য করছি, মানে তারা হাঁটতে শিখে গেছে, এখন আর তারা হাঁটতে শিখে গেছে। মাঝে মাঝে একটু যদি কিছু হয় তখন আমরা তাদের যে ধরি। ধন্যবাদ। আপনার কাছে আসবো। আবিদুর রহমান, আপনার কাছে জানবো যে বয়সন্ধিকাল বলতে আমরা বুঝি যে আমরা তো আসলে স্বাস্থ্যসেবা নিয়ে আসলে কথা বলছি, এই সময় তারা কিভাবে স্বাস্থ্যসেবা পাবে। তো আপনার যে পড়াশোনা যে শেষ হয়ে গেল, এই কারিকুলামের মধ্যে কোথাও এই এজের মধ্যে যারা পড়ে তাদের স্বাস্থ্যসেবা নিয়ে কোথাও কিছু কি আসলে দেখেছেন? একজন মেডিকেল শিক্ষার্থী হিসাবে প্রথম বর্ষে আমরা পড়ি ফিজিওলজি, মানে শরীরতত্ত্ব নিয়ে। তো শরীরতত্ত্ব নিয়ে দেহের অন্যান্য শরীরতত্ত্বের পাশাপাশি যখন প্রজনন স্বাস্থ্য বা রিপ্রোডাক্টিভ ফিজিওলজির কথা আসে, তখন অবশ্যই বয়সন্ধিকালের কথাটাও সাথে সাথে চলে আসে। পাশাপাশি আমাদের অ্যানাটমিতেও আমরা অবশ্যই পুরুষ এবং মহিলাদের প্রজনন অঙ্গের ব্যাপারে পড়াশোনা করছি। তারপরে আমরা যখন তৃতীয় বর্ষে কমিউনিটিতে কীভাবে কাজ করতে হয় সে নিয়ে পড়ি, তখন কিছুটা তাত্ত্বিকভাবে আমরা অ্যাডোলেসেন্ট বা কিশোরদের নিয়ে কাজ করা উচিত এ ধরনের কিছু ব্যাপার পড়ি। কিন্তু পরবর্তীতে যখন আমরা শেষ বর্ষে ক্লিনিক্যাল ব্যাপারগুলো পড়া শুরু করি, তখন আমাদের বিষয়গুলো থাকে হচ্ছে মেডিসিন, সার্জারি, গাইনি। এখন আবার মেডিসিনও থাকে শিশু মেডিসিন বা পেডিয়াট্রিক্স, আবার মেডিসিন। এখন যে বিষয়টা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংজ্ঞা অনুযায়ী বয়সন্ধিকাল হচ্ছে 10 থেকে 19 বছর, কিন্তু শিশু আমরা আবার অনেক সময় ধরি হচ্ছে 13 বছর পর্যন্ত। এদিকে আবার অ্যাডাল্ট বা প্রাপ্তবয়স্ক ধরি হচ্ছে পরেরটুকু আমাদের পড়ার সুবিধার জন্য। সেই ক্ষেত্রে যেটা হয় যে বয়সন্ধিকালকে আমরা আলাদা করে না দেখে শিশু আর অ্যাডাল্টে যখন ভাগ হয়ে যায়, তখন আর আমাদের আলাদা করে কিন্তু সেটা পড়া হয় না। আবার
প্রজনন স্বাস্থ্যের ব্যাপারে যেহেতু গাইনি অ্যান্ড অবস্টেট্রিক্স সেটা আমাদের আলাদা একটা বিষয় আছে, সেক্ষেত্রে নারীদের প্রজনন স্বাস্থ্যের ব্যাপারটা কিছুটা আমাদের কারিকুলামে চলে আসে, কিন্তু আবার পুরুষদের প্রজনন স্বাস্থ্যের ব্যাপারে এক্ষেত্রে বিষয়টা হচ্ছে পরিষ্কারভাবে আসে না বা অতটা পরিষ্কারভাবে আসে না, কারণ ইউরোলজিস্টরা কাজ করেন না। হ্যাঁ, কারণ হচ্ছে পুরুষদের প্রজনন স্বাস্থ্যের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে এটা সাধারণত ইউরোলজির চিকিৎসকরা দেখে থাকেন, কিন্তু আমরা যেখানে ফোকাস করছি, মানে আমরা হয়তো আপনারা গঠনগত দিক থেকে পড়ছেন বা জানছেন মানে পার্থক্যগুলো আসলে কি রকম, কিন্তু আমরা যে স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে যে এমফাসিস দিচ্ছি সেই জায়গায় আসলে কিছু আছে কিনা কারিকুলামে না। কিন্তু এই যে আমরা পুরুষের ব্যাপারে তো জানছি না, এদিকে আলাদা করে যে আমরা অ্যাডোলেসেন্টদের হেলথ কেয়ার নিয়ে পড়বো, তাদের মনের অবস্থা, তাদের শারীরিক অবস্থা, সেটা নেই। আমরা শিশু আর প্রাপ্তবয়স্কের মাঝখানের অংশটাকে বলা যায় হারিয়ে ফেলছি। কিন্তু যখন আপনি জানছেন মানে এই কোনো একটা গ্রুপের সঙ্গে কাজ করছেন, তখন কি আপনার মনে হয়েছে কিনা যে আসলে এই জায়গায় আরেকটু এমফাসিস দেওয়ার দরকার ছিল, আসলে কারিকুলামে বিশেষ করে আসার দরকার ছিল? অবশ্যই বিশেষ করে আসার দরকার ছিল, কারণ তারা তো শিশুও না প্রাপ্তবয়স্কও না, তো তাদের ব্যাপারে আমাদের আলাদা করে অবশ্যই জানতে হবে। আপনাকে ধন্যবাদ। আমরা একটি ছোট্ট বিরতি নিয়ে আলোচনায় ফিরছি। জয়িতা হোসেন, আপনার কাছে আবারও আসবো যে অধিকার এখানে এখনই, এই স্লোগানের সাথে আমাদের টেলিভিশনেরও একটু মিল আছে। আমাদের টেলিভিশনের নামই হচ্ছে এখন টিভি, মানে একটা কোরিলেশন আছে। আমি জানতে চাচ্ছি যে এই প্রকল্পের আওতায় নাগরিক উদ্যোগ আসলে কিভাবে সমন্বয় করে বা কি কাজ করে, কিভাবে কাজ করেন আপনারা? RHRN, রাইট হেয়ার রাইট নাও, অথবা অধিকার এখানে এখনই যেটা বলা হচ্ছে, তারা মানে এই প্রকল্পটা মূলত কাজ করে হচ্ছে যৌন প্রজনন স্বাস্থ্য এবং অধিকার নিয়ে। তাদের মধ্যে তরুণদেরকে তারা ফোকাস করে কাজ করে। নাগরিক উদ্যোগের মূল কাজ হচ্ছে এই RHRN প্রকল্পের আন্ডারে, অধিকার এখানে এখন প্রকল্পের আন্ডারে তারা তরুণদের এবং সংখ্যালঘু তরুণদের স্বাস্থ্য নিয়ে তারা কাজ করছে, যৌন প্রজনন স্বাস্থ্য নিয়ে তারা কাজ করছে, এবং এই কাজের মূল ফোকাসটাই থাকে হচ্ছে অ্যাডভোকেসির জন্য। অ্যাডভোকেসির মধ্যে যেটা পড়ে, আমরা সরকারের বিভিন্ন মহলের মানুষদের সাথে তাদের সাথে কথা বলি, তাদের পলিসিতে কি কি আছে, পলিসি গ্যাপ কি কি আছে সেগুলো আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি। পাশাপাশি আমরা যে জিনিসটা করেছি গত বছর আমাদের যে ইলেকশন হলো, সেই ইলেকশনের আগে যে ম্যানিফেস্টোটা বানানো হচ্ছিল পলিটিক্যাল পার্টির, সেই ম্যানিফেস্টোর আগে আমরা তাদেরকে নিয়ে বসি, যে কজন ইলেকশনে গিয়েছেন তাদেরকে নিয়ে আমরা বসি, এবং বসার পরে আমরা তাদেরকে বলি তাদের ম্যানিফেস্টোতে যেন তারা এই তরুণদের যৌন প্রজনন স্বাস্থ্য এবং অধিকার ব্যাপারটি তারা নিয়ে আসেন। এবং উল্লেখ্য যে অনেক পলিটিক্যাল পার্টি কিন্তু সেই কাজটা করেছে, এবং তরুণদের যৌন প্রজনন স্বাস্থ্য সেবা নিয়ে তারা কাজ করবে সেই অঙ্গীকার আমাদেরকে দিয়েছিলেন। এবং সেটা ইন্টারেস্টিংলি যেটা হয়েছে, ইউপিআর, ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ, যেটা পুরা বিশ্বে হয় জাতিসংঘের আন্ডারে, গত বছর নভেম্বরে সেটার একটা রিভিউ বাংলাদেশের ছিল। ওখানে বাংলাদেশের সরকার প্রতিনিধি গিয়েছে, এবং আমরা যারা এনজিওতে কাজ করি অথবা অধিকার নিয়ে কাজ করি আমরা গিয়েছি, এবং সব দেশের সেখান থেকে তার রেকমেন্ডেশনস দেয় বাংলাদেশে। তো ওখানে গিয়ে আমরা অ্যাডভোকেসির মাধ্যমে অনেক দেশ আমাদেরকে এই তরুণদের স্বাস্থ্য, পার্টিকুলারলি যৌন প্রজনন স্বাস্থ্য কিভাবে করে উন্নতি করা যায় সেটার ব্যাপারে আসলে রেকমেন্ডেশনস দিয়েছে আমাদের সরকারকে, এবং এটা আসলে আমাদের জন্য একটা মাইল ফলক হিসেবে কাজ করছে, এবং এটা নিয়ে আমরা অনেক দূর আগাতে পারবো, কারণ তারা আসলে আমাদের ডোনার হিসেবেও কাজ করছে। যেরকম নেদারল্যান্ড বলি, ফিনল্যান্ড বলি, ফ্রান্স বলি, এরকম বড় বড় কিছু দেশ আসলে উল্লেখযোগ্যভাবে তারা রেকমেন্ডেশনস দিয়েছে যে তরুণদের যৌন প্রজনন স্বাস্থ্য সেবা নিয়ে। মানে হচ্ছে যে আপনারা কাজ করলে আমরা ফান্ডও আপনাদেরকে দেব। রেকমেন্ডেশনসগুলো যেভাবে মূলত আসে সেটা হচ্ছে তারা দেশের পরিস্থিতি বিশ্লেষণ করে এমবাসি থেকে, এবং তারা সেটার উপরে তারা চিন্তা করে যে আচ্ছা এবছর আসলে 4 বছর পর তো হয় না, এবছর আসলে আমরা বাংলাদেশের কি কি পরিস্থিতিটা আসলে ভালো করা, উন্নতি করা দরকার। তার মধ্যে পলিটিক্যাল অনেক কিছু আসে, ইকোনমিক অনেক কিছু আসে, সোশ্যাল অনেক কিছু আসে, কালচারাল অনেক কিছু আসে। তো ইকোনমিক আর সোশ্যালের মধ্যে আসলে এই জিনিসটা চলে এসছে যে তরুণদের প্রজনন ও স্বাস্থ্যসেবা ব্যাপারটা। তো এই রেকমেন্ডেশনসগুলো আসলে দেখে পরে একটা কূটনৈতিক একটা
রিলেশনশিপ যেন ভালো থাকে, তো সেই জন্য রেকমেন্ডেশনসগুলো সরকারের অথবা গুরুত্ব যারা দিয়ে গুরুত্ব দিয়ে বাস্তবায়নের তাদেরকে চেষ্টা করে। বাস্তবায়নের চেষ্টা করতে হয়। কিন্তু আমার জানার বিষয় যে বাংলাদেশে স্বাস্থ্য সেবার ক্ষেত্রেও যদি আমরা বলি যে পলিটিক্যাল উইল যদি না থাকে আসলে এগুলো বাস্তবায়ন আসলে হয় না। আপনি দেখবেন যে ম্যানিফেস্টোতে স্বাস্থ্য কিন্তু অত গুরুত্বের সহকারে প্রথম দিকে কখনো আসে না, রাইট। তার অনেক পরে আমরা হয়তো কিশোর কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষার কথা বলছি। এই যে 4 বছর পর পর তারা রিকমেন্ড করছেন বা এটিকে বাস্তবায়নের চেষ্টা করছেন, রাজনৈতিক দলের নেতাকর্মীরা বা যারা মনে করছেন কিছু করার দরকার, তারা কতটুকু আসলে স্বাক্ষর রাখছেন বা এটি আদৌ কতটুকু বাস্তবায়ন হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আসলে পলিটিক্যাল পার্টি আমরা যাদেরকে বলি তারা তো আমাদের দেশের সমাজের বাইরের কেউ না, না বটে, তাই না? আমাদের সমাজটাই এখন পর্যন্ত এমন জায়গায় আছে যেখানে আসলে স্বাস্থ্য কথাটা বললেই আমরা শুধু শারীরিক স্বাস্থ্য বুঝি, তার মধ্যেও স্বাস্থ্য বলে বড় কোনো অসুখ না হলে আমাদের বেশিরভাগ স্বাস্থ্য আমরা মানুষ বুঝি না। আমরা বড় কোনো অসুখ না হলে ডক্টরের কাছে অথবা কাউন্সিলিংয়ের ব্যাপারে আমরা সেভাবে করে সচেতন না। এবং সমাজের মধ্যে আমাদের ডাক্তাররাও পড়েন, বটেই। তাদের মাইন্ডসেটেরও আসলে একটা, উনি যেভাবে বলছিলেন যে আসলে তরুণদের তো আমরা হারিয়ে ফেলছি, কিশোর কিশোরীদের একটা বয়স আমরা হারিয়ে ফেলছি পড়ার মধ্যেই। বটেই। সো যখন আমরা পড়ার মধ্যেই হারিয়ে ফেলছি, তারা ডক্টর হিসেবে যখন তারা প্র্যাকটিস করতে যাবেন, তারা কিভাবে এটা মনে ওই এরিয়াটা রাখবেন উনি দেখতে যে পান না ওই আর এরিয়ার মানুষদেরকে আসলে কিভাবে করে কাজে লাগানো যায়। এবং আমাদের যে বাবা মারা, আমাদেরও তাদের মানে অভিভাবক যারা আমরা আছি, তারাও আসলে কোনোভাবে এই সময়টা যে আমরাও পার করেছি এটা আমরা ভুলে যাই। আমাদের সন্তানদেরকে ওই সময় গিয়ে আরো কিভাবে যেন রেস্ট্রিক্ট করে একটা জিনিসের মধ্যে মানে আটকায় ফেলি। ঘিরে রাখার চেষ্টা আর হ্যাঁ, কি। এটা আরো খারাপের দিকে নিয়ে যায়, আমরা নিজেদেরটাই ভুলে যাই নিজেরা। হয়তো নিজেদেরকে মনে রাখলে সেটা আরো বেশি কাজে দিত। খুব সুন্দর করে বলেছেন। ফাহিম মুনতাসির, আপনার কাছে জানবো যে বয়সন্ধিকাল জিনিসটার ব্যাখ্যা আপনার কাছে কীরকম? আপনি তো ওই পথ ধরে এসেছেন, সেই সময়ের অনুভূতি বা এই সময় আসলেও কারো পরামর্শের প্রয়োজন আছে কিনা, কোনো সেন্টারে যাওয়ার আসলে প্রয়োজন আছে কিনা, মানে কি মনে হয়েছে? আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি, আমার যখন বয়সন্ধিকালটা শুরু হয় এটা আমার কাছে নতুন সম্পূর্ণ। আমি তখন এই বিষয়ে কিছুই জানি না। তো আমি যে হঠাৎ এত বড় একটা পরিবর্তন আমার ভেতরে, এখন আমি ওই জায়গায় ভয় পেয়ে যাই যে কি হলো এটা। আমার কাছে কোনো রিসোর্স ছিল না, কোনো ইনফরমেশন ছিল, বা কারোর সাথে যে কথাটা বলবো আমি লজ্জার কারণে এই কথাগুলো বলতেও পারতেছি না। বা এই টাইমে কোনো সমস্যা হলে আমার যে ক্লিনিকে যাওয়ার দরকার আছে বা স্বাস্থ্যসেবা কর্নারগুলো যেগুলো ইউথদের জন্য থাকে বা অ্যাডোলেসেন্টদের জন্য থাকে, সেখানে যে যাওয়ার দরকার আছে, আমি সেসব বিষয়ে কিছুই জানতাম না। আচ্ছা। পরে যখন আস্তে আস্তে আমি বিভিন্ন অর্গানাইজেশনের সাথে যুক্ত হই, তখন আমার ব্যাপারটা ক্লিয়ার হয় যে এগুলো সম্পূর্ণ প্রাকৃতিক। একজন ছেলের ওই বয়সে এটা হবেই। তাদের বিভিন্ন ধরনের পরিবর্তন, যেমন গলার স্বর পরিবর্তন, দ্রুত লম্বা হওয়া, তাদের উচ্চতা বৃদ্ধির ব্যাপার আছে, পরে তাদের মানসিক পরিবর্তন, তারা বিপরীত লিঙ্গের প্রতি একটু আকৃষ্ট হয়। তো এইসব বিষয়ে আমি অনেক পরে জানতে পারছি। আমার যে বয়সটা এটা জানার কথা ছিল আমি তখন জানিনি। মানে তখন কোনো সেন্টারে যাওয়ার চিন্তাও তো আসলে মানে করা হয়নি। আমার ভিতরে তো একটা লজ্জা কাজ করছে যে এই বিষয়গুলোকে আমি আদৌ কারোর সাথে শেয়ার করতে পারবো। আমার এই বিষয়ে কোনো ধারণাই ছিল না। আর সেন্টারে যাওয়া তো অনেক দূরের কথা। ধন্যবাদ। আমি একটু আবিদুর রহমান আপনার কাছে জানতে চাইবো যে আপনি তো দেশের একটি শীর্ষ হাসপাতালে ইন্টার্ন শেষ করেছেন আর কি, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিডফোর্ড হাসপাতাল। এখানে কি আপনি কখনো আসলে ইন্টার্ন করতে গিয়ে দেখেছেন যে কিশোর কিশোরীরা আসবে, তাদের জন্য আলাদা কোনো কর্নার আছে, সেখানে তাদেরকে আকৃষ্ট করার মতো কিছু আছে, বা সেখানে আদৌ তারা কিছু তাদের সমস্যা খুলে বলতে পারবে? আপনি জানেন যে আসলে এই বয়সীদের কেউ হাসপাতালে আসলে, বিশেষ করে নারী বা একজন কিশোরী যদি আসে, আমাদের মাইন্ডসেটে কিন্তু একটা অন্যরকম কিছু আমরা আসলে দেখি, খুব নেগেটিভলি আসলে আমরা চিন্তা করি। সিনারিওটা আসলে কীরকম বা আসলে কি আছে, বা তাদের জন্য সেবার কোনো কিছু আছে কিনা? যে কোনো সরকারি হাসপাতালে যদিও কিশোর কিশোরদের জন্য সেন্টার থাকে, কিন্তু সেটা নিয়ে আসলে প্রচার প্রসার এটা খুবই কম। সেজন্য যেটা হয় যে ফাহিম যা বললো যে সেন্টারে যাব বা সেন্টারে যাওয়া যায়, এই কথাটাই তারা অনেক ক্ষেত্রেই জানে না। তো সেক্ষেত্রে যা হয় যে তারা অনেক সময় আসলেই কোনো শারীরিক সমস্যা নিয়েই হাসপাতালে আসে। হাসপাতালে আসার পরে তাকে হয়তো সে অনুযায়ী কোনো বিভাগে পাঠানো হয়। এখন এক্ষেত্রেও আবার সেই শিশু আর
প্রাপ্তবয়স্কের ব্যাপারটাতে চলে আসে যে 13 বছরের নিচে হলে তাকে আমি পাঠিয়ে দিচ্ছি শিশু বিভাগে, 13 বছরের উপর হলে প্রাপ্তবয়স্কদের বিভাগে পাঠিয়ে দিচ্ছি। এখন এই দুই জায়গায় যাওয়ার পর এখন দেখা যায় যে আমরা যারা প্রাপ্তবয়স্ক বা আরও বয়স্ক রোগীদের নিয়ে ডিল করে অভ্যস্ত ডাক্তাররা, তারা হয়তো তাদের সাথে মানে কিশোর কিশোরীদের সাথে ডিল করতে একটু অপ্রস্তুত বোধ করেন, কারণ তাদের মনে হয় তারা হয়তো একটু কম ম্যাচিউর, তাদের সাথে একইভাবে কথাবার্তা বলা যাবে না বা একই প্রশ্নগুলো একইভাবে করা যাবে না। আবার একইভাবে যখন শিশু বিভাগে ডাক্তাররা দেখেন তখন তারা আসলে অনেক সময় খেয়াল করেন না যে কিশোর কিশোরীদের কোন কোন বিভাগে খেয়াল করা দরকার। আর যেটা হয় যে নারীদের ক্ষেত্রে তারা গাইনি বিভাগে চলে যান অনেক ক্ষেত্রেই, বিশেষ করে প্রজনন সংক্রান্ত সমস্যা। এবং তারপরে এখানেও গাইনি বিভাগ মূলত সন্তান জন্মদান এবং বয়স্কদের ক্যান্সার এবং অন্যান্য কিছু সমস্যা সেইটার উপর বেশি ফোকাসড। সেই কারণে বয়সন্ধিকালের সমস্যাগুলো নিয়ে তারা যে খুব বেশি সহজে সমাধান পায় ব্যাপারটা আসলে এরকম না। আমার অভিজ্ঞতা যেমন সেটাই মানুষ হিসেবে আমি যেমন আপনাকে বললাম যে হাসপাতালে একটা কিশোরী গেলে সাধারণ মানুষের যে দৃষ্টি, একইভাবে যদি কোনো কিশোরী ভুল করেও যদি আসলে আসে যে একটা ভুল করেছে তার জীবনে, হয়তো তারপরে সে আসলো আর কি এই ধরনের একটি সেবা নিতে, সেখানে চিকিৎসকদের মনোভাবও আসলে কেমন হয়? এক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমি বলবো না যে খুব একটা পজিটিভ থাকে। আচ্ছা, সেক্ষেত্রে যেটা হয় যে অনেক হাসপাতালে আরএসটিপের মতো আরএসটিপের শাখা আছে, তারা ওখানে কাজ করেন। সেক্ষেত্রে আমরা সাধারণত তাদেরকে আরএসটিপে রেফার করে দেওয়ার তারা চেষ্টা যেহেতু করি। জানে বা তাদের যেহেতু প্রশিক্ষণ আছে এবং তারা যেহেতু কাজ করে সেক্ষেত্রে আমরা আরএসটিপের দিকে রেফার করার চেষ্টা করি, যেহেতু তারা এদিকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরো একটি ছোট্ট বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। জয়িতা হোসেন, আপনার কাছে জানবো যে আবিদুর রহমান যেটি বলছিলেন চিকিৎসক হবার পরেও যে তারা কমফোর্ট ফিল করেন যে আরএইচ স্টেপের যে কেন্দ্র আছে সেখানে পাঠাতে আর কি। সেক্ষেত্রে যেখানে আরএইচ স্টেপ নেই বা এই ধরনের কোনো কর্নার নেই, সেখানেও তো আসলে সেবাটি দেয়া প্রয়োজন। যারা সেবা দেবে তাদের আসলে কি ধরনের প্রশিক্ষণ থাকা উচিত? ধন্যবাদ। বা প্রশিক্ষণ আপনারাও কোনোভাবে তো তাদেরকে আসলে দিচ্ছেন, আপনারা কি দেওয়ার চেষ্টা করছেন? প্রশিক্ষণ আমরা ডাইরেক্টলি তাদেরকে দিচ্ছি না, কিন্তু আরএইচ স্টেপ এরকম যে সংস্থাগুলো আছে কাজ করছে, তারাও অনেক ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকে অন্যান্য অর্গানাইজেশনকে যারা এরকম ধরনের কর্নার অথবা ইয়থ ফ্রেন্ডলি কাজ সেবা দিতে চাচ্ছেন। সেবার যে মূল ব্যাপারটা, সেটার মধ্যে 5টা বৈশিষ্ট্য আছে যে কিভাবে আসলে সেবাটা দিবেন। যেহেতু এটা অ্যাডোলেসেন্ট সময়টা খুবই সেনসিটিভ একটা সময়, এদের কিভাবে, মানে এটা রোগের চিকিৎসা না, এটা রোগের চিকিৎসা না, রাইট, এটা কোনো রোগের চিকিৎসা না, এটা একটা কাউন্সিলিং এর ব্যাপার, একটা গাইডেন্স দেওয়ার ব্যাপার। তো আবার WHO এর কথাই যদি যাই, WHO যেটা বলছে তাদের মতে যে একটা ইয়থ ফ্রেন্ডলি কর্নার হতে অথবা ইয়থ ফ্রেন্ডলি একটা ইনস্টিটিউশন হতে কি কি থাকা লাগবে। প্রথমেই আসে হচ্ছে সমতা, ইকুয়ালিটি। আমাদের পাশে যে ডক্টর বসে আছেন উনি আমাদেরকে বললেন যে নারীরা আসলে আসলে কিভাবে দেখা হয় অথবা ওই বয়সের ছেলেমেয়েরা আসলে কিভাবে করে দেখা হয়। সবাইকে হয়তো তারা দেখেন না, কিন্তু দেখা হয়, মানে সাধারণত কিভাবে দেখা হয় সেটা হচ্ছে কথা, যে সাধারণত কিভাবে করে আমরা তাদেরকে রিফ্লেক্ট করি। সমতার ব্যাপারটা হচ্ছে বয়স, লিঙ্গ, আর্থসামাজিক অবস্থান বা বৈবাহিক অবস্থানকে আমাদেরকে পাশে রেখে মানুষটা বা ব্যক্তিটা কি তাকেই আমাদেরকে বিচার করতে হবে। আমরা কোনোভাবেই অন্যান্য তার যে দিকগুলো আছে সেগুলো আসলে একজন দেখতে পারবেন না যে সেবা প্রদান করছেন। এরপরে আসে অভিগম্যতা, আসলে এটা কতটুকু অ্যাক্সেসেবল প্রত্যেকটা জনগোষ্ঠীর জন্য, সেটা আর্থিকভাবেও হতে পারে, কাঠামোগতভাবে হতে পারে, ইনফ্রাস্ট্রাকচারের কি অবস্থা, একজন ডিসেবল পার্সন কি সেখানে আসার মতো সে উপযুক্ত কিনা, জায়গাটা আসলে কোথায়, কেন্দ্রটা আসলে কোথায় তৈরি হয়েছে, সেটা একটা মূল ব্যাপার। এখন স্কুলের পাশে যদি তৈরি হয়, তখন যদি বাচ্চা কাচ্চারা ওইখানে ঢোকে তখন টিচার বলবে এই তুই ওখানে গেছলি, তোর কি হয়েছে। গ্রামে গঞ্জে যেটা হয় সাধারণত প্রাইভেসির বিষয়টা একটা ব্যাপার চলে আসে। এরপরে আসে হচ্ছে গ্রহণযোগ্যতা। গ্রহণযোগ্যতার সব থেকে বড় কথা হচ্ছে তরুণরা গ্রহণ করতে পারছে কিনা। ওখানে যে ধরনের সেবা দেওয়া হচ্ছে, একজন তরুণ যাবে, তারপরে তো সে তার বন্ধুকে বলবে যে আচ্ছা ঠিক আছে তুইও যেতে পারিস। তো তরুণদের মধ্যে গ্রহণযোগ্যতাটা কিভাবে করে আনা যায়, কিভাবে করে একজন প্রশিক্ষক
প্রশিক্ষণপ্রাপ্ত এবং বিশেষজ্ঞ একজন স্বাস্থ্যসেবা কর্মীকে সেখানে বসানো যায়, এটাও খুব ভালোভাবে আমাদেরকে দেখতে হবে। কারণ শুধুমাত্র একটা জায়গা বানালেই হবে না, সেখানে যে যারা আসলে সেবাটা দিচ্ছে তারা কতটুকু এক্সপার্ট সেটাও আমাদেরকে বিবেচনায় আনতে হবে। কিশোরদের মাথাতে তো অনেক রকম প্রশ্ন আসলে রাইট, আসে, অনেক ধরনের প্রশ্ন এবং অনেক ধরনের জানার ব্যাপার। এখন তারা যদি ওখানে এমনভাবে গার্ডিয়ান হিসেবে বসে থাকে তাহলে এটা খুবই প্রবলেমেটিক। তাদেরকে একটা ফ্রেন্ডলি মানে সে হিসেবে নিজেও যাবে না, অন্য কেউ বলবেও না। অন্য কেউ বলবে না। তো ওখানে কারা বসে আছে, তাদের মন মানসিকতা কেমন, তারা কতটুকু প্রশিক্ষিত, এটা একটা বড় ব্যাপার। এরপরে হচ্ছে এটা উপযুক্ত কিনা, আসলে জায়গাটা যেখানে আছে সেই জায়গাটা উপযুক্ত কিনা। যারা প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যসেবা যারা দিচ্ছে তারা আসলে তাদের প্রফেশনাল জায়গা থেকে তারা গোপনীয়তাটা বজায় রাখতে পারছে কিনা, যেটা আপনি মাত্রই বললেন যে একটা কিশোরী মেয়ে ওখানে গেল, কোনো একটা কারণে তার কোনো ভুল হয়েছে, কোনো একটা আর্লি প্রেগনেন্সি হয়ে গেছে, কিছু একটা হলো, তো সেই জিনিসটা আসলে তারা কতটুকু হ্যান্ডেল করবে প্রাইভেসি কনফিডেন্সিয়ালিটির সাথে, সেটা একটা বড় ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে কার্যকরী কিনা, যারা সেবাটা দিচ্ছে তারা কি সঠিক তথ্যটা দিচ্ছে, নাকি তারা আসলে তাদের ধার্মিক সামাজিক মেন্টালিটি থেকে তারা দিচ্ছে, এটা একটা অনেক বড় ব্যাপার। কারণ তথ্যটা হতে হবে সায়েন্টিফিক, আমাদের তথ্য আসতে হবে সায়েন্সের উপরে ভিত্তি করে, রিলিজিয়ান অথবা সামাজিকভাবে আসতে পারবে না, যেটা একটা স্ট্যান্ডার্ড, যেটা আমরা যে দেশেই থাকি যে জায়গায় থাকি না কেন সেটা যেন সমানভাবে সেই সেবাটা পায়। কারণ আমার এখানে যদি গ্যাস্ট্রিক হয়, আমি যে ওষুধ খাবো, বিদেশে যে গ্যাস্ট্রিক হলে তো একই ওষুধেরই দিবে, রাইট? মানে সহজলভ্য হতে হবে এবং কার্যকারিতা থাকতে হবে, যেন তারা পরবর্তীতে সেই তথ্যটা নিয়ে তাদের জীবনে কাজে লাগাতে পারে এবং সঠিক সিদ্ধান্তটা নিতে পারে। কিশোররাই তো আসলে কিশোরদেরকে সেখানে টেনে নেবে আর কি। আমি আসবো আপনার কাছে, ফাহিম মুনতাসির, একজন চেঞ্জ মেকার। শুনতেই ভালো লাগছে এই শব্দটি, মানে আমার জন্য হলে হয়তো আমার বেশি ভালো লাগতো শুনতে। আমি একজন চেঞ্জ মেকার, আপনি একজন চেঞ্জ মেকার। এই আপনার কিশোর বয়সে আপনি আসলে বুঝে ওঠার আগে ওই বয়সটি পার হয়ে গেছে। ভবিষ্যতে যারা কিশোর হচ্ছে আপনার চোখের সামনে বা হবে, তাদের জন্য আপনার মেসেজ কি, বা তাদের জন্য আপনি আসলে কীভাবে কাজ করবেন বা করছেন? তাদের জন্য আমার মেসেজ হলো, এই বিষয়টা কোনো গোপনীয় অবশ্যই, কিন্তু কোনো খারাপ বা এরকম কিছু না। এটা প্রত্যেকটা মানুষের স্বাভাবিক একটা পরিবর্তন জীবনের। তো আমরা যেভাবে কাজ করি, আমরা বিভিন্ন মিটিং করি, সেখানে প্যারেন্টস এবং ইউথদের একসাথে এনে মিটিংটা করা হয়। আমরা মান্থলি মিটিং করি, স্কুলে আমরা বিভিন্ন ধরনের মিটিং করি শিক্ষকদের সাথে, স্টুডেন্টদের সাথে। তারপর আমরা বিভিন্ন স্ট্রিট থিয়েটার, যেটাকে আমরা বলি পথনাটকের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ইস্যুকে সমাজের সামনে তুলে ধরি। ধন্যবাদ। আবিদুর রহমান, আপনার কাছে জানবো যে এই প্রশিক্ষণে সেরকম না থাকলেও বা কারিকুলামে তেমন কিছু না থাকলেও, যেমন মানে এই যে এই এরিয়াতে কি করা উচিত, মানে এই এজের মধ্যে যারা আসলে আছে, এটি হয়তো চিকিৎসকদের চোখে হয়তো পড়ছে না, কিন্তু কোনো এনজিও বা কোনো প্রতিষ্ঠান হয়তো দেখছে, মানে একটা থার্ড আই থেকে আসলে দেখা হচ্ছে যে এই জায়গাতে কেমন সেবা দেওয়া উচিত। সেক্ষেত্রে চিকিৎসক সমাজের সঙ্গে বা শিক্ষাবিদ যারা আছেন, মেডিকেল শিক্ষাবিদ, তাদের সঙ্গে এনজিও যে প্রতিষ্ঠান যারা কাজ করছে, তাদের কোনো কোলাবোরেশন দরকার কিনা, আপনি কি মনে করেন? জি, অবশ্যই। এক্ষেত্রে আমার মনে হয় যে এনজিওদের সাথে চিকিৎসকদের এই জন্য কোলাবোরেশন দরকার যে হাসপাতালে আসলে শেষ পর্যন্ত চিকিৎসা দিবেন চিকিৎসকরাই, এবং রোগীরা কথা বলতে আসবেন চিকিৎসকের সাথেই। এনজিও যখন কাজ করছে, অনেক সময়ই শুধুমাত্র তৃণমূল পর্যায়ে কাজটা অনেক বেশি হচ্ছে, কিন্তু আমি যখন ইন্টার্ন ডক্টর হিসাবে একটা রোগীর সাথে কথা বলতে যাচ্ছি, হয়তো সে বয়সন্ধিকালের রোগী হতে পারে, একটু বয়স্ক রোগী হতে পারে, তারা অনেক সময় দেখা যায় যে ডাক্তারের কাছেও খুলে বলতে বেশ সংকোচ বোধ করেন, এবং আমাদের বেশ অনেক সময় নিয়ে তাদের সংকোচ ভঙ্গ করে আমাদের কিছু ইতিহাস, যেটাকে বলে রোগীর ইতিহাসটা নিতেও অনেক কষ্ট হয়, কারণ তারা মনে করেন যে এই জিনিসটা কারোর সাথে কথা বলা যাবে না। এক্ষেত্রে চিকিৎসকদের আসলে কি ধরনের প্রশ্ন করতে পারেন বা চিকিৎসকদের কি জানা দরকার, মানে তাদের প্রশিক্ষণ দেবার অবশ্যই প্রয়োজন আছে, যাতে দুই পক্ষ থেকেই জিনিসটা একটা ভালো কোলাবোরেশন হয়, যাতে রোগীরাও ভালো চিকিৎসা সেবা নিতে পারেন। অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। জয়িতা হোসেন, আপনারা যেহেতু পিছিয়ে পড়া জনগোষ্ঠী নিয়ে কাজ করেন, কাজ করতে গিয়ে আসলে কি চ্যালেঞ্জ ফেস করেছেন? সরকারের
দিকে আসলে আপনারা যে অ্যাডভোকেসি করার চেষ্টা করছেন, সরকারকে যে এতদিন থেকে বোঝাচ্ছেন, কতটা সাড়া পড়েছে বা আরও কি কাজ করা উচিত? ধন্যবাদ আপনাকে। কাজ অনেক করা উচিত। আমরা তো শুরু করেছি একটা বিশাল সমুদ্রের মধ্যে অল্প অল্প করে আমরা কাজ করার চেষ্টা করছি। আর অ্যাডভোকেসি জিনিসটা এমন যে রেডিক্যালি মানে খুব হঠাৎ করে হয়ে যায় হঠাৎ না। করে কিছু হয়ে যাবে না। একটা ছোট পুশ দিতে 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 হয়তো কিছু একটা পরিবর্তন আসবে। পরিবর্তন আসে, সময় লাগে, যেমন এই ধৈর্য হারালে আলোচনায় আমরা চলে তো না। কখনো করিনি, আমরা করছি আজকে। আমরা এই আলোচনা করছি, একজন তরুণকে আমরা নিয়ে এসেছি, একজন ডক্টর এসছে এখানে, সেটাই অনেক বড় ব্যাপার। হ্যাঁ। তো এই জিনিসগুলো আসলে অ্যাডভোকেসির মাধ্যমেই হচ্ছে। আর আমি সাথে একটু যুক্ত করি, সে যেটা বললেন যে এনজিও এবং ডক্টরদের একটা কোলাবোরেশন দরকার। কোলাবোরেশনটা দরকার কারণ হচ্ছে সায়েন্টিফিক দিকটা ডক্টর বলতে পারবেন, হিউম্যান রাইটস অ্যাসপেক্টটা বলতে পারবে হচ্ছে একজন সমাজকর্মী। তো হিউম্যান রাইটস অ্যাসপেক্ট এবং যখন সায়েন্টিফিক অ্যাসপেক্ট দুইটা একসাথে হবে, তখনই আসলে একটা মানুষকে পরিপূর্ণ স্বাস্থ্যসেবাটা দেওয়া হবে বলে আমার মনে হয়। সো এই জায়গাটা এবং আপনাদের চ্যালেঞ্জগুলো কি কি আছে? হ্যাঁ, আমাদের চ্যালেঞ্জগুলোর মধ্যে যেগুলো আছে, মূলত যেহেতু আমরা খুব পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে কাজ করি, তারা আর্থসামাজিকভাবে অনেকটাই পিছিয়ে, অবশ্যই এই জন্যই তারা সামাজিকভাবেও তারা অনেক পিছিয়ে। আমরা দলিত যাদেরকে বলছি, তারা কিন্তু অছুত যে ব্যাপারটা আছে, সেই ব্যাপারটা কিন্তু এখনও গ্রামগঞ্জে আছে। আচ্ছা। যেরকম আমি যদি আপনাকে একটা উদাহরণ দেই, সেটা হচ্ছে কিছু দোকানপাট আছে মফস্বল শহরের মধ্যে, যেখানে দলিতদেরকে তার নিজের গ্লাস এবং প্লেট নিয়ে যেতে হয় এবং সেখানে তাদেরকে ওইটার উপরে উপরে খাবার সার্ভ করে। তাদেরকে করে মুসলিমরাও করে এবং হিন্দুরাও করে, পার্টিকুলারলি হিন্দুরা করে, কিন্তু ওই কালচারটা চলে আসছে। তো এখন ওই এলাকায় ওই দোকানগুলোতে ভাত খেতে গেলে তাদের প্লেট এবং তাদের গ্লাসটা তাদের সাথে নিয়ে যেতে হবে। আমি একদম সরাসরি স্বাস্থ্য সেবার কথা বলি, তারা নিতে যেতে পারে কিনা নির্বিঘ্নে? সেটার ব্যাপার হচ্ছে ওই যে অছুতের ব্যাপারটা। গ্লাস প্লেটই যখন তারা সেইটা ব্যবহার করতে পারছে না রেস্টুরেন্টেরটা, তখন তাদেরকে ধরা ছোঁয়ার ব্যাপারেও হয়তো, আবার অনেক ক্ষেত্রে তাদেরকে পরিচয় গোপন করতে হয় আর কি। রাইট, পরিচয় তো গোপন করতে হয়, কিন্তু কতটা পরিচয় গোপন করতে পারবে? একটা গ্রামের মধ্যে যখন মানুষজন থাকে, একটা ছোট শহরের মধ্যে থাকে, তখন তো আসলে তারা জানেই তারা কোন জায়গা থেকে আসছে, কোন কমিউনিটি থেকে আসছে। সো এটা খুব একটা গোপন রাখাটা তাদের জন্য মুশকিল হয় এবং সচেতনতামূলক ব্যাপারটা অনেক বেশি চলে আসে, কারণ তারা নিজেরা অ্যাওয়ারই না যে এটা যে একটা সমস্যা হতে পারে, এটা যে একটা জন্য যে তাদের চিকিৎসা নিতে যেতে হবে, সেটাই তারা অনেক সময় বোঝে না। তো এই জন্য আসলে চ্যালেঞ্জটা একটু বেশি হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি ফাহিম মুনতাসিরের কাছে জানবো যে ভবিষ্যতে আসলে আর কি কি করার ইচ্ছা আসলে এই কিশোর কিশোরীদের সচেতন করবার ক্ষেত্রে। ভবিষ্যতে আমার ইচ্ছা আছে যে আমি আমার প্রথম শুরুটা তো আমার কমিউনিটি দিয়েই, সবাইকে আমি যাতে বোঝানোর চেষ্টা করি, বোঝাতে পারি যে এইটা আসলে এখনও আমাদের সমাজে কি এই যে যৌন বিষয়টা, তারা যৌন মানে আমরা ধর্ষণের পর্যায়ে নিয়ে যাচ্ছি। আসলে যে যৌনতা, সার্বিক যৌনতা যে শিক্ষাটা, সেটা কিন্তু আমরা ছোট থেকেই দিয়ে থাকি। 2 বছর বয়স থেকে আমরা বলি যে কেউ যাতে তোমার গায়ে হাত না দেয়, এটা কিন্তু সার্বিক যৌনতা শিক্ষারই একটা অংশ। তো এইগুলো আস্তে আস্তে আমার সমাজে সবাইকে যাতে বোঝাতে পারি, শুধু যে তরুণদের এমন না, তরুণদের বাবা মা, আমার যারা ধর্মীয় নেতা আছে তাদের, তারপর আমার যে লোকাল গভর্নেন্সে যারা আছে তাদের সাথে যাতে আমি সুন্দরভাবে কাজ করতে পারি। অসংখ্য ধন্যবাদ। আবিদুর রহমান, আপনার কাছে জানবো যে আপনিও তো একদিন আরও বড় পরিসরে যাবেন, বিশেষজ্ঞ হবেন বা পলিসি মেক করবেন, সেই সময় আসলে এই কিশোর কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি আসলে কিভাবে আনা উচিত? কিশোর কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে আমাদের অবশ্যই তাদের জন্য আলাদা একটা ব্যবস্থা করা উচিত এবং অবশ্যই তাদের সাথে কিভাবে আমরা ডিল করব সেটার আলাদা ট্রেনিংয়ের ব্যবস্থা থাকা উচিত। আমি নিজে অনেক সময় চেষ্টা করেছি তাদের সাথে আলাদাভাবে মানে কথাবার্তা বলে তাদের সংকোচ দূর করে কথাবার্তা বলার জন্য, কিন্তু এটা যদি প্রাতিষ্ঠানিকভাবে না হয় তাহলে কিন্তু আসলে অধিকাংশ ডাক্তার এদিকে যাবেন না। এই জন্য আমার মনে হয় যে কিশোর কিশোরীদের আলাদা একটি ব্যবস্থা যাতে সঠিকভাবে ইমপ্লিমেন্টেশনটা হয় সেই ব্যাপারে কাজ করা উচিত, বিশেষ করে একটা হাসপাতালের ভিতরে। আপনাকে ধন্যবাদ এবং আপনাদের তিনজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমরা খুব সম্প্রতি দেখেছি যে বাংলাদেশ বদলে দিয়েছে, তরুণরা নয় কিশোর কিশোরীরাও বদলে দিয়েছে। তারা সম্মুখ সারিতে ছিল এবং আগামীর বাংলাদেশ গড়তে তাদের শারীরিক এবং মানসিক গঠন বিজ্ঞানসম্মতভাবে বাস্তবায়ন করা দরকার, এটি গুরুত্ব দেওয়া দরকার। রাষ্ট্র যখন বুঝবে যে আমি কিশোর কিশোরীকে কতটা গুরুত্ব দিচ্ছি, তাদের শারীরিক মানসিক স্বাস্থ্যের বিষয়টি কত বেশি গুরুত্ব সহকারে দেখছি,
বোধহয় সেই বাংলাদেশ আরও বেশি সমৃদ্ধ হবে, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।